আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে বিক্ষোভে উত্তাল, মারা গেছে শত শত মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর ও বাংলাদেশের নয়া কূটনীতি, আওয়ামী লীগ ঠেকাতে সরকারের প্রস্তুতি নিয়ে আজ আলোচনা করব। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আপনাদের দুজনকেই আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। আমি ফরিদ ভাইকে দিয়েই শুরু করি। ফরিদ ভাই, পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে প্রায় ৩ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। সহিংসতায় মারা গেছে কয়েকশো মানুষ। অনেকেই বলছেন নেপথ্যে ভারতের ইন্ধন রয়েছে, কিংবা ইন্ধন খুঁজে বেড়াচ্ছেন অনেকেই। আসলে কি হচ্ছে পাকিস্তানে? পাকিস্তানের একদিকে বেলুচিস্তান নিয়ে সমস্যা, আরেকদিকে আফগানিস্তানের সাথে চলছে যুদ্ধ। এ নিয়ে কি পরিস্থিতি কে অঞ্চলে? ফরিদ ভাই, কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পারিনি কিছু। জি, আমি কি আবার হবে? জি প্লিজ, আমি কিছুই শুনি নাই। ও জি, জি, জি। আবার বলছি আমি, যে প্রশ্নটা হচ্ছে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর যেটা, সেখানে প্রায় ৩ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। সহিংসতায় সেখানে কয়েকশো মানুষ মারা গেছে। এখন নেপথ্যে ভারতের ইন্ধন খুঁজছে অনেকে, সেখানে কেন এত উত্তাল? বেলুচিস্তান নিয়েও কিন্তু ভারতের ইন্ধনের কথাই শোনা যাচ্ছে এখন আজাদ কাশ্মীরে। ফরিদ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা রাশেদ হায়দার ভাই, এবং বিশেষ করে উনার প্রিয় দর্শক আপনাদের বলি, উনি একই সাথে ২ জন বিখ্যাত ব্যক্তির প্রতিবেশী। একটা হচ্ছেন আমাদের ৩ ইঞ্চি পিনাকি ভট্ট, আরেকটা হচ্ছে আদম ব্যাপারী ইউনুস। তাই ২ জনের তিনি প্রতিবেশী, তাই তারা দেখলেই আমার ভয় করে। ঠিক আছে? তাই আগে বলে রাখলাম। এবং সেই সাথে আপনার রামজনতার যারা দর্শক রয়েছেন তাদের সকলকে আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি শুরুতেই বলেছেন যে আজাদ কাশ্মীর। আসলে এটা আজাদ কাশ্মীর না। মানে অ অ অন্ধের পোলার নাম পদ্মলোচন রাখলেই তার চোখ ৫ টা চোখ হয় না? তেমনি আজাদ কাশ্মীর নাম রাখলে ওটা আজাদ কাশ্মীর। ওটা হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আপনি ভারতের কাছে গেলে সেটা হয় মানে পরাধীন কাশ্মীর। আর পাকিস্তান নিলে হয় আজাদ কাশ্মীর। এই সমস্ত বদমাইশি বক্তব্য আমাদের ন্যারেটিভ পয়দা করা থেকে দূরে থাকতে হবে। যারা এগুলো করেছে আমরা তাদের চিনি, তারা কারা। এর জন্য অবশ্য আপনি দায়ী না। দ্বিতীয়, পাকিস্তানে যখন ভারতের কাশ্মীরে যখন ভারতীয় সৈনিকের সাথে মারামারি হয়, তখন বাংলাদেশের বামপন্থী, পাকিস্তান, ভারতের বামপন্থী এবং মুসলমানেরা চেঁও, চেঁও করে উঠে একেবারে, হায় সর্বনাশ! ইসলাম খত্রে মে, ইসলাম খত্রে মে, ইসলাম খত্রে মে, মুসলমান খত্রে মে, মুসলমান খত্রে মে। আর কাশ্মীর অধিকৃত কাশ্মীর, পাকিস্তান দখল করা কাশ্মীরে যখন মানুষ মারা যায়, তখন সেটা খুব ভালো লাগে। এখন সেটা ভারতের ষড়যন্ত্র, অমুকের ষড়যন্ত্র। তো কেন? ভারত অধিকৃত ভারতের যে কাশ্মীর, সেই ভারতের মধ্যে থাকা কাশ্মীরে যখন গন্ডগোল হয়, মিছিল হয়, তখন তো এই লোকদের বলতে শুনি না যে এটা পাকিস্তানের ষড়যন্ত্র। এখন পাকিস্তান, এরা এরা নাকি স্বেচ্ছায় পাকিস্তানে গেছে। এরা নাকি পেয়ারা পাকিস্তানি। তাদের সাথে কেন এত লাগে? ঘটনা কি? আমাদের বাংলাদেশের ভিতরে পাকিস্তানি জজবা এত, সেখান থেকে ভারতের ভয় নাই এখন। তো পাকিস্তানের ভিতরে কাশ্মীরে কিভাবে ভারতীয় যায়? দাল মে কুছ তো কালা হায়। ওটা বলতে মুখে ব্যথা পাওয়া যায় যে পাকিস্তানের সৈন্যরা, পাকিস্তানের সরকার তার যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে। আমি ১০ বছর যাবৎ বলে আসছি যে আজাদ কাশ্মীর নাম দিছে তথাকথিত। সেখানে কাশ্মীরি ভাষায় পড়ালেখা নিষিদ্ধ। বাংলাদেশের কলামিস্টরা আমার এই কথা বিশ্বাস করে নাই। বাংলাদেশের বুদ্ধিজীবীরা আমার এই কথা বিশ্বাস করে নাই। বাংলাদেশে বাম, রাম, সাম, ঘাম, বামপন্থী যত আছে বাংলাদেশে, কেউ বিশ্বাস করেনি। এমনকি ভারতের লোকদের আমি বিশ্বাস করাইতে পারি নাই যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না। এমনকি তারা কাশ্মীরি ভুলে যাচ্ছে দিনে, দিনে। এই কথা বিশ্বাস করে নাই। এখন কেমন? এখন কেমন? এরা না বলে যে ভারতের কাশ্মীর নিয়ে নিবে, পারলে ভারতটাই নিয়ে নেয়। যারা নিজেদের দেশের জনগণকে রক্ষা করতে পারে না। যারা বেলুচিস্তানকে ৭৫ বছর যাবৎ নির্যাতন, নিপীড়ন করতেছে, হত্যা, গুম করতেছে, সেগুলো ভারতের ষড়যন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র। আজকে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে ৩ সপ্তাহ যাবৎ শত, শত মানুষ মারতেছে, সেটাও ষড়যন্ত্র। সব শুধু ষড়যন্ত্রই। মানে তাদের মানে অন্যের, কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। ভারত যখন
ভারতের কাশ্মীরে দেখেন তো শিক্ষিতের হার কত? ভারতের কাশ্মীরে দেখেন তো স্কুল কলেজ কয়টা? ভারতের কাশ্মীরে দেখেন তো বিদ্যুতের দাম কত? ফলের দাম কত? সবজির দাম কত? চাকরির হার কত? আর পাকিস্তান যে দখল করে নিয়েছে কাশ্মীর ভারতের অংশ পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেইখানে মুসলমানদের অবস্থা কত? এখন আর এই বামপন্থীদের আর চেতনা জাগে না। এখন মানবাধিকার সংস্থার চেতনা আর জাগে না। কারণ ওইটা তাদের আব্বা, তাদের দুলাভাই, তাদের খালু তারা করেছে তো এটা খুব ভালো লাগে। কিন্তু ভারতে যদি একজন মারা যাইত, এতক্ষণ বাইতুল মোকাররম গরম হয়ে যেত। ভারতে যদি একজন মারা যাইত, ওই চিঙ্কু বাম, মিঙ্কু বাম বাংলাদেশে যারা আছে চক্করবর্তী, পক্করবর্তী, ভক্করবর্তী, তারপর কি বসু, মসু, পশুর নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই, কসাই নরেন্দ্র মোদী। এখন আর নেওয়াজ শরীফ কসাই হয় না? এখন আর শাহবাজ শরীফ কসাই হয় না? এখন আর ওই যে কি খান কি যেন প্রতিরক্ষা মন্ত্রী সে কসাই হয় না? এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কসাই হয় না। কিন্তু নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই। পাকিস্তানকে নাকি এত ভালোবাসে, তাদের তথাকথিত আজাদ কাশ্মীরের লোক সেখানে মারামারি হয় কেন? ওটা ভারতের ষড়যন্ত্র। আর ভারতে যখন আইসা কাশ্মীরিদের সাথে লড়াই হয়, সেটা আর পাকিস্তানের ষড়যন্ত্র হয় না। মানে এই সমস্ত দ্বিমুখী নীতি থেকে সরে আসতে হবে। পাকিস্তানের চাইতে পৃথিবীতে কোন দেশ মুসলমান বেশি মারে নাই। ৭০ বছর যাবৎ ফাইট হচ্ছে ফিলিস্তিনে। কত লক্ষ মানুষ মারা গেছে? আর পাকিস্তানে কত লক্ষ মানুষ মারা গেছে? ২৫,০০০ ফিলিস্তিনিকে মেরে ফেলেছে এই পাকিস্তান। তারপরেও কয়, হাই হুসেন, হাই হুসেন, হাই আছে, হাই হুসেন। এ বাটপার পাকিস্তান। ব্লাক সেপ্টেম্বর নামের যে ইয়েতে জর্ডানের সাথে যুক্ত হয়ে ২৫,০০০ ফিলিস্তিনি মেরে ফেলেছিল। এই কথা তো কেউ বলে না। এক সপ্তাহে ২৫,০০০ ফিলিস্তিনি মেরে ফেলেছে। এই বদমাইশ পাকিস্তান। আমাদের ৩০ লক্ষ মেরেছে। অগণিত নারী ধর্ষণ করছে। বেলুচিস্তানকে ৭৫ বছর যাবত দখল করে তাদের মারতেছে। বেলুচিস্তান একটা স্বাধীন দেশ। স্বাধীন রাজ্য ছিল সেটা দখল করে নিয়েছে। এই তাদের বাটপার জিন্না, মদখোর, গিদরখোর, তারপরে হুইস্কি খোর জিন্না দখল করে নিয়েছিল এটা। তারপরে আপনার এই আফগানিস্তানের সাথে তাদের আফগানিস্তানের সারা জীবনে ব্যবসা করেছে। ২৫ লক্ষ ১৭ লক্ষ ২০ লক্ষ আফগানিস্তানিকে ঘেঁটি ধরে বের করে দিয়েছে ভারত আফগানিস্তানের ভিতরে। দাওয়াত দেওয়া ছিল এদের। আর আমাদের বাংলাদেশে ২,০০০ পাঠাইলে এখানে চিৎকার চেঁচামেচি লাগে। তো এই পাকিস্তানের এই বাটপারি এই কাশ্মীর নিয়ে ওটা ভারতের অংশ এবং তারা স্বাধীনতা চায় পাকিস্তান থেকে। এটা পরিষ্কার। তারা যে এতদিন তাদের ধোঁকা দিয়েছে এই পাকিস্তানের মতো ভিখারিস্তান এদের যে ধোঁকা দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করিয়েছে এটা তারা এখন বুঝে গেছে। বাটপারি বুঝে গেছে। যেমন আফগানিস্তান এখন পাকিস্তানের বাটপারি বুঝে গেছে যে যুদ্ধের নাম করে, সন্ত্রাসের নাম করে, আমেরিকার পক্ষ নেওয়ার নাম করে সোভিয়েত ইউনিয়নের সাথে রাশিয়ার সাথে যুদ্ধ করে একটা ব্যবসা করেছে আফগানিস্তানের লোকদের। এটা আফগানিস্তানে বুঝে ফেলছে। পাকিস্তানের বাটপারি আফগানিস্তান বুঝে ফেলেছে, বেলুচরা বুঝে ফেলেছে। এমনকি স্বয়ং পাকিস্তানের ভিতরে থাকা কাশ্মীরে বুঝে ফেলেছে। শুধু আমাদের বাংলাদেশের বাঙ্গ মুসলমান এরা এই পাকিস্তানের বাটপারিটা বুঝতে পারল না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। জি। জি, ফরিদ ভাই যেটা বললেন কাশ্মীর নিয়ে, আজাদ কাশ্মীর, পাকিস্তান আজাদ অধ্যুষিত কাশ্মীর না, কাশ্মীর, পাকিস্তান এই অধিকৃত। আজাদ কাশ্মীরটা কাশ্মীর না, বলেন দখল করা কাশ্মীর। জি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর। জি, পাকিস্তান দখল করা সেখানে কাশ্মীর। বলা হচ্ছে সেটা স্বায়ত্তশাসিত, বাস্তবে সেখানে স্বায়ত্তশাসন নেই। সেটা পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানে বেশ জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে। রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে শুনবো। রাশেদ হায়দার ভাই, এই যে কাশ্মীরের যেই পাকিস্তান অধিকৃত অংশ, এই অংশের যেই সহিংসতা, সেখানে অনেক দিন ধরে প্রায় ৩ সপ্তাহ এবং সেখানে বহু মানুষ মারা গেছে। সেখানে কোনো মানবাধিকারের কথা শুনি না। বাংলাদেশেও এ নিয়ে কোনো আওয়াজ নেই যে এতগুলো মানুষকে সেখানে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা ঢুকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু পাকিস্তানের নেগেটিভ দিকগুলো নিয়ে কোন ধরনের আলোচনা হচ্ছে না কেন? রাশেদ হায়দার ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই, আমি চাইলেও আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না ভাই। এটা তো আপনারাই বলেন। যে যেমন বাংলাদেশ ভারতের প্রতিবেশী সে চেঞ্জ করতে পারবে না। সুতরাং আমিও এই ২ কুলাঙ্গারকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না। যেহেতু তারা এখানে আছে। এই যে মাসুদ ভাই বললেন পিওকের কথা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আমরা যদি একটু পিছনে যাই, পিওকে বাদ দেন। ওই বেলুচ ৭৭ বছর ধরে এরা সংগ্রাম করতেছে। পাকিস্তানের একটা ফিতরত কি জানেন? যখন দেখে যে কোনো একটা অঞ্চলে যেমন ধরেন বেলুচিস্তানের যারা অরিজিনাল তারা এখন ন্যাশনালিজম হয়ে উঠছে। মানে তারা স্বাধীন করাবে। তখন পাকিস্তান এনে করে কি ওই জঙ্গি, মোসাদ, দেশ এগুলোরে পাঠায়। ওখানে যায় করে কি যে তোমরা ইসলামিক ক্যারিকালচার দেখাও। ওখানে যায় হুজুরেরা তখন বক্তৃতা শুরু করে আমির হামজার মতো। আমরা সব ভাই। আমরা সব ভাই।
আমরা মুসলমান, আমাদের পড়া এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, সব এক। সুতরাং তোমাদের জামাইরে নিয়া গেছে, ছেলে নিয়া গেছে, বউকে নিয়া যায় ডট, ডট করছে। এগুলা কইও না। কারণ পাকিস্তানের অরিজিনাল ওরাও মুসলমান। বুঝাইতে পারছি? ওই জঙ্গিরা যায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই যে আজকে ৩ সপ্তাহ ধরে যা হইতেছে, ওইখানেও কিন্তু আগে জঙ্গি উৎপাত করেছে তারা। করাইয়া ওখানে গেছে। এইটা নিয়ে আপনি কইতেছেন যে বাংলাদেশ কেন কথা বলবে? ভাই বাংলাদেশ তো পুরাটাই জঙ্গি। আর বাংলাদেশ এখন ওই যে আমাদের একজন আছেন, আমাদের এক ভাই যেমন ওই যে পাবলিক কয় না যে জিন্দা পীর, শেখ ফরিদ ভাই। তো এখন বাঙালির কাছে হচ্ছে যে জিন্দা পীর, জিন্দা অলি, জিন্দা নবী হচ্ছে জিন্না। এই মৌলবাদী শক্তি পুরাটাই জিন্নার সন্তান। এই কুলাঙ্গার জিন্নার সন্তান, তার বীজ, তার রক্ত তো গায়ে আছে। সুতরাং এরা চিল্লাবে না। ফরিদ ভাই সুন্দর কথা কইছে, ২৫,০০০ ফিলিস্তিনি মাইরা ফেলাইছে পাইক্কারা। একটা মিছিল হয় নাই। আচ্ছা আপনি বাদ দেন তো। এই যে এখন যা হইতেছে বিভিন্ন জায়গায়, এই যে ইরান নিয়া কয়টা মিছিল আপনার বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজায় হইছে? কয়টা? আজকে এক হুজুরের ধরে যখন পিড়াইতেছে ওই যে বলাৎকারের কারণে, একটা ভিডিও ভাইরাল। সে কইতেছে যে আমরা যাই করি কোরআন, হাদিস, সুন্নাহর ভিত্তিতে করি। বুঝতে পারছেন? তো যেই দেশে এইসব কথাবার্তা চলে সেই দেশের মানুষের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কি চান? এখন ওই যাই হবে সব ভারতের দোষ। কিছুক্ষণ আগে দেখলাম যে ইত্তেফাকে দিল যে ওই ভারতের এক সংসদ সদস্য বলছে না জানি মন্ত্রী যে আগামী কয়েক ঘন্টার ভিতরে ভারতে আক্রমণ করবে। সংসদে। ভারতও যদি এটা শুরু করে এরপরে যদি মাইর হয় অবস্থাটা কি? আর আক্রমণটা করবে। এখন আমার যা মনে হইতেছে আজকে যেমন এই যে সেনাবাহিনী বাংলাদেশের সব জায়গায়, জায়গায়। আমার মনে হয় ভাই পাইক্কারা ইন্ডিয়ারে মারবে। আর হেই মাইরটা সম্ভবত বাংলাদেশের উপর দিয়েই মারবে। যার কারণে সেনাবাহিনীরা রাস্তায় নামায় দিছে। যে যদি হয় ভারত তো আর ছেড়ে দিব না। তোরা ভাই একটু ঠেকা। আমার যেটা মনে হইতেছে আরকি। নাহলে হঠাৎ করে ভারত এই পাকিস্তান ৫ ঘন্টা আগে ডিক্লারেশন দিল যুদ্ধের। আপনারা সেনা নামাইলেন। ওইদিকে লাগিয়ে রইল এই অধিকৃত কাশ্মীর। এত কিছু নেই যে আপনি আমি যে আলোচনা করতেছি না পাইক্কাদের ওইটা নিয়া, এইটাও আমাদের জন্য পাপ। ওই কাশ্মীরের যারা আছে ওদের উচিত ওদের এখন ৩ সপ্তাহে ১০০ আরো ১,০০০ মরুক। এরা আরো মরুক। তার কারণ কি জানেন? ইন্টারন্যাশনাল মিডিয়ায় কোনো কথা হয় না। আবার ওইখানে ওই জায়গার যেই লোকগুলো আছে ওরা স্বাধীনতাকামী এইটা ঠিক। ওরা স্বায়ত্ত শাসন চায় না। ওরা স্বাধীন রাষ্ট্র চায়। তোমরা স্বাধীন রাষ্ট্র না চায় তোমরা বলে ভাই আমাদের ভালো হবে আগে আমরা আইসা বাকি কাশ্মীর পুরোটারে এক করি। সেটা চায় না। ওইখানেও স্বাধীনতা চাওয়াইতেছে কিন্তু পাইক্কারা। যে তোমরা এটা, এটা করো। হেরা এখান থেকে মারে। তো ওগুলোরে মারে না কেন? কাশ্মীর তো আর মেইনল্যান্ড না যে মানে একদম সমতল ভূমি না তো। পাহাড় পর্বত নাকি ভাই? তো ব্যারিকেড দিয়ে পিট্টা মারতারে। পাহাড় পর্বত, কাশ্মীর পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল, সুন্দর অঞ্চল। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাই সুইজারল্যান্ডের পরে যদি কোন জায়গা বলে সেটা হচ্ছে যে পুরো কাশ্মীর। আমরা আজাদ কাশ্মীর পড়েন আর জম্মু কাশ্মীর পড়েন দোনোটা একই। ওই ইয়েও খাইয়া রাখছে কতটুকু চায়নাও। চায়নাও রেখে দিছে ওইটা। চায়না ওখানে কি করে সেটা নিয়েও কিন্তু কারো মাথা ব্যথা নাই। পাইক্কারা এখানে এখন একশো না আরো ৩,০০০ মারলেও ওয়ার্ল্ড মিডিয়া কথা বলবে না। কারণ হচ্ছে যে আমেরিকার তো আব্বাডাইকা বইসা রইছে। তাদের বিরুদ্ধে কথা বলবে। আমেরিকার স্বার্থ আছে না পাকিস্তানের লগে এখনো। এইসব কারণে ওখানে বলে না। আর ভারতের ওইটা হচ্ছে পাকিস্তানে না শুধুমাত্র পাকিস্তান ওই বাংলাদেশে কারো যদি বাচ্চা পয়দা হয় সেটা করে যে ভারতের হাত আছে ওইখানে। এ বাচ্চা কেন পয়দা হইল? বিয়া-শাদী কেন হইল? তো এই হচ্ছে কাহিনী। এবং যার জঙ্গিবাদ পুরো পাকিস্তানটা হচ্ছে জঙ্গিবাদের উৎপাদন করে তারা, সমস্ত টেরোরিজম করে তারা। এই পিওকে যেটা এই জায়গা দিয়েই ভারতে এসে কিন্তু আক্রমণ করে জঙ্গিরা। এটা কিন্তু ওই জায়গার লোকজনও জানে। কিন্তু প্রতিরোধ বা প্রতিবাদ করতে পারে না। এই জায়গা থেকে বেরিয়ে আসলে তারা স্বাধীনতা পাবে। বেলুচ যেরকম এখন করতেছে আস্তে, আস্তে আরো বেশি হবে। এখন ঘটনা বেলুচের এটাতে হয়তো অন্য কোনো ঘটনা ঘটতেছে, বেলুচের এটার অবস্থা খারাপ। যার কারণে তারা এইখানে লাগাই দিছে। যে সবার দৃষ্টিটা ঐদিকে যাক। কাহিনী হচ্ছে এইখানে। কারণ বেলুচে তো ১০ জন বেলুচি দাঁড়াইয়া রাস্তার উপরে গার্ড দিলে সেনাবাহিনী ভাগে উল্টা দৌড়াইয়া যায়। প্রচুর ভিডিও আছে। এখন মনে হয় ভাই পিওকে তো সেইম অবস্থা। যার কারণে দৃষ্টিটা পিওকের দিকে ফেরাইছে পাইক্কারা। অথবা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। কারণ ওদের তো ছোট ভাই এই যে জিন্নাহর সন্তান বাংলাদেশে পাইছে তো। কিছু একটা করার চেষ্টা করতেছে। খবরটা পাবেন হয়তো ৭২ ঘন্টা বা ১ সপ্তাহ। কিন্তু পাবেন কিছু না কিছু একটা। এইটাই। ধন্যবাদ মাসুদ ভাই।
মাসুদ ভাই আনমিউট করেন। আনমিউট করেন মাসুদ ভাই। মাসুদ মাসুদ ভাই ভাই শোনা আনমিউট করেন। যাচ্ছে না। মাসুদ ভাই আনমিউট করেন। মাসুদ ভাই আনমিউট করেন। আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। মাসুদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না? মাসুদ ভাই সম্ভবত হেডফোনে আর ইয়ার কানেকশনে যে সমস্যা করতেছে। হ্যাঁ, আমরা কথা বলতে থাকি নইলে দর্শক বিরক্ত হয়ে যাবে। আপনি রাশেদ ভাই যেটা বলছেন সেটা হলো যে সিন্ধু নদীর পানি নিয়ে সিন্ধু নদীর পানি নিয়ে আ এই খাজা আসিফ হুমকি দিয়েছে ভারতকে সংসদে। সিন্ধুর পানি যদি বন্টন ঠিকমতো না করে ভারত, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এখনই কেবল তো পাকিস্তানকে তো যুদ্ধ করতেই হবে। কারণ তার হাত থেকে বেলুচিস্তান চলে যাচ্ছে। তার হাত থেকে কাশ্মীরের যে দখল করা অংশ পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা চলে যাচ্ছে। এগুলো শুনে এখন ভয় পাচ্ছে আমার মনে হয় পাকিস্তান। তো যেহেতু এখন যদি একটা যুদ্ধ না করে তাহলে আমরা কিন্তু মাসুদ ভাই আপনাকে কিন্তু আমরা কিছু শুনতে পাচ্ছি না। আগে বলে রাখলাম। প্রিয় দর্শক আমরা মাসুদ ভাইকে শুনতে পাচ্ছি না বলে সাউন্ড কি এখন এই শোনা যে এবার যাচ্ছে? শুনি। এই যে এখন শুনতে জি, পাচ্ছি। জি, এখন জি। আপনারে বাদ দিয়ে আমরা শুরু করে দিছিলাম। আমার দেখুন যে এখানে পাবলিক তো মূলত মেইন সমস্যাটা হচ্ছে কি, আমার এখানে যখন বিদ্যুৎ চলে যায় তখন খালি হঠাৎ করে সমস্যা। আমার টোটাল সিস্টেমের উপরে সব এলোমেলো হয়ে যায়। এখন ঠাড়া আবার পড়ে। সেটা হুম, হ্যাঁ, ওই সময় লাগে। আরকি। বিদ্যুৎ চলে যাক গেছে আমরা তো। যাক হুট করে আমরা এই বুঝলাম প্রবলেম হয়ে গেছে। আপনার এরকম কিছু হইলে আমরা বলা শুরু যাই হোক, করে দিব। আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি যান্ত্রিক গোলযোগের কারণে। অ্যা আর ফরিদ ভাই যে বলছিলেন যে আজকে এই যে একটু আগে একটা কমেন্টও আছে আমাদের একজন বলছিল, কোথায় কমেন্টটা? ভারতের মিডিয়ায় দেখলাম কাশ্মীর অঞ্চলে ভারত এখন আবার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে সেখানে। সেখানে সম্ভবত কিছু একটা ঘটতে চলেছে। এখন প্রশ্নটা হলো টেকনিক্যালি ওইখানে যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত কোন সুযোগ গ্রহণ করার অ্যা আগ্রহ প্রকাশ করে কিনা? আপনার কি মনে হয় সংক্ষেপে? শুনেন, প যেটা আমি অলরেডি আপনি এটা বলার আগে আমরা শুরু করে দিয়েছিলাম। সেটা হলো পাকিস্তান এখন আরেকবার ভাঙবে। মানে তার সময় হয়ে গেছে। কারণ ৯ মাস ১০ দিন হলে যেরকম বাচ্চা হয়ে যায়, এর ১০ মাস 10 দিন হয়ে গেছে। বাচ্চা হয় না অবধারিত। এখন বাচ্চা ১ টা হবে না ২ টা হবে না ৩ টা হবে? সেই প্রশ্ন এখন সামনে। এখন বেলুচিস্তান ভেঙে আলাদা দেশ হবে? না কাশ্মীর একটা ছোট কাশ্মীর হয়ে যাবে আরেকটা ছোট্ট? নাকি আবার আফগানিস্তান তার অঞ্চলটা নিয়ে নিবে পাকিস্তানের ভিতর থেকে। পাকিস্তান এখন যখন ভাঙবে ৩-৪ টুকরা হবে। কোন সন্দেহ নাই। বেলুচিস্তান তো যাবেই তাদের। এমনিতেই এই পাকিস্তান ভিখারিস্তান নামে পরিচিত সারা পৃথিবীতে। তাদের এই যে কালকেও পত্রিকায় পড়েছেন ৯০% পৃথিবীতে বিদেশি ভিক্ষুক হচ্ছে পাকিস্তানি। আমাদের বাংলাদেশের বাঙ্গু পেয়ারা পাকিস্তানি কি খবর জানে? এরা 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 দেখবেন এটার কোন ট্রু শব্দ নাই। যদি এটা ভারতের নাম আসতো, যদি ৯০% না যদি বলতো যে পৃথিবীর ১০% ভিক্ষুক ভারতীয়, তাইলে দেখতেন বাংলাদেশের মিডিয়া আর বাংলাদেশের জামাতি বট কি যে বয়ান দিত রে ভাই, মসজিদেও এই বয়ান দিত। কিন্তু তাদের আব্বা, তাদের অবৈধ পিতা পাকিস্তান তো ৯০% ভিক্ষুক। এখন আর দেখুন টু শব্দটি এদের মধ্যে নেই। কিন্তু তারপরেও পাকিস্তানের পক্ষে চাপা মারা বন্ধ করবে না। যেহেতু পাকিস্তান ভেঙে যাবে, এখন সে যদি যুদ্ধ না করে বা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না করে, তাহলে তো তাহলে তো এই সরকার যারা আছে, এরা কার উপরে দায় দিবে? একটা কিছু তো করতে হবে। আর ভারত পাকিস্তানের সাথে যুদ্ধটা আমার মনে হয় অনিবার্য হয়ে উঠতেছে। কারণ এখানে বাংলাদেশ থেকে খোঁচাই ছিল ১ম এ। বহুভাবে চেষ্টা করছে ভারতের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য এবং তাদের যে এখানে রুহানি আওলাদ যারা আছে, তাদের যে অবৈধ সন্তান আছে, কর্নেল হাসিনুর, কর্নেল ওলি, মেথর আখতারুজ্জামান সহ এরা যারা আছে, জামাতি বট, ফামাতি বট, আমার ভাবির পোলারা, এরা বহু চেষ্টা করেছিল। কিন্তু ভারত তাদের উস্কানিতে পা দেয় নাই। তাদের ফাঁদে পাটা রাখে নাই।
কারণ তারা বুঝতে পারতেছিল যে পাকিস্তান এবং তুরস্ক এই বদমাইশিটা করতেছে কোনো মহাশক্তি তাদের ইশারায়। এটা বুঝতে পেরেছে। তো ভারতও আমার মনে হয় এইবার যদি লাগে আর ভুল তারা ৭১ এর মতো করবে না। কেমন? যেমন ৭১ এ তারা কিন্তু ভূমির ভিতরে ঢুকে যায় নাই বা গেলে ওটা ছেড়ে দিত। এইবার পাকিস্তান গেলে কিন্তু আর ভূমি ছাড়বে না। কারণ এটা নেহেরুর ভারত না, ইন্দিরা গান্ধীরও ভারত না। এটা নরেন্দ্র মোদীর শাসিত ভারত। এই সময় যদি কোনোভাবে পাকিস্তানে ভূমি দখল করে, সেটা তারা ছাড়বে না। আপনি এটা নিশ্চিত থাকেন। আর পাকিস্তান তো এমনিই ভাঙবে। কোন সন্দেহ নাই। পৃথিবীতে পাকিস্তান হচ্ছে একটা কৃত্রিম রাষ্ট্র। এই রাষ্ট্রের কোন অস্তিত্ব পাকিস্তানের কোন জাতি ছিল না। একটা জাতি তলে একটা রাষ্ট্র গঠনের যেই সমস্ত বিষয় দরকার, শুধু ধর্মের নামে একটা অঞ্চল গঠিত হয়েছিল, যেখানে একমাত্র পাঞ্জাবিরা পাকিস্তান চেয়েছিল। সিন্ধুরাও চায় নাই, বেলুচরাও চায় নাই, এমনকি যারা আফগানিস্তানের পাশে ছিল তারাও চায় নাই। শুধু তাই না, আফগানিস্তান পাকিস্তানকে স্বীকৃতি দেয় নাই জাতিসংঘে। অনেকদিন স্বীকৃতি দেয় নাই। তার প্রতিবেশী রাষ্ট্র। দেয় নাই। এটা আমাদের বাংলাদেশের বাঙ্গুরা ভুলে গেছে। বা আমাদের সলিমুল্লাহ, কলিমুল্লাহ, হলিমুল্লাহ, জলিমুল্লাহ, টলিমুল্লাহ, মলিমুল্লাহ, চিঙ্গবাম, মিঙ্গবাম এরা এগুলো বলে না। বলা যায় ভাই আরকি। এগুলো বললে যদি ভাই যুদ্ধ এগুলো সব মুসলমানের দোষ গোপন রাখতে হয়। দেখেন না বলাৎকার হয়। এই বলাৎকারের দোষ গোপন করার জন্য মৌলবীরা এখন লেগে গেছে। তো তারা পাকিস্তানের দোষ গাইবে? গাইবে না। পাকিস্তানের ফল্ট সামনে আনতে দিয়েছে। আপনি দেখেন বামপন্থীদের জিজ্ঞেস করেন, এই ভন্ড বাম বাংলাদেশে। বাংলাদেশে কোন বাম নাই কিন্তু। আগে তো বলতাম চিঙ্কু বাম নির্দিষ্ট। বাংলাদেশের সব বামই ভন্ড। ২৫,০০০ ফিলিস্তিনি মারছে। কোন বামপন্থী কোনদিন বলছে? বলে না। কোনদিনই তারা টু শব্দটি করে না। ইসরায়েলের বিরুদ্ধে তুমি যাও যে তোমার ফিলিস্তিনিদের মারে ২৫,০০০ ফিলিস্তিনি পাকিস্তান মারলো। আজ পর্যন্ত কোন বামের মুখ থেকে আমি শুনি নাই। আমি যে বাম রাজনীতি করানো। কোন বাম আমাকে কোনদিন বলে নাই। আর এত বড় বাটপার। বামেরা কোনদিনই বলে না যে ইরানের খোমেনিরা যে ক্ষমতায় আসার পরে ১৯৭৯ সালে ১ম এ কমরেডদেরকে পাইকারি হারে সাফাই করছে। এবং অন্যান্য শত্রুদের তারা গুলি করে মেরেছে। আর বামপন্থীদের তারা কুপিয়ে রাস্তায় মেরেছে, জবাই করেছে। এই কথাটা। তারপরেও শালার এই বাম, এই বেকুব বাম, এই ভন্ড বাম আর মুসলমান ওই পাকিস্তানের পক্ষে, তেহরানের কসাইদের পক্ষে। কোন মুসলমান আজ পর্যন্ত কোন মৌলবী, কোন জামাত, কোন শিবির, কোন হেফাজতের, বিএনপির কোন নেতার মুখে, আওয়ামী লীগের তো শুনিই নাই। বিএনপির কোন নেতার মুখে শুনেছেন, জামাতের নেতার মুখে শুনেছেন যে ২৫,০০০ ফিলিস্তিনি মারছে। আমরা ইতিহাসে গবেষণা করে এগুলো বের করছি। বলতে গেলে বলে কি, "এটা চুপ থাকো এগুলো বলা যাবে না।" কেন বলা যাবে না? আজকে এই যে কাশ্মীর নিয়ে দেখেন টু শব্দটি নাই। এই যে ২-৩ সপ্তাহ যাবৎ মারতেছে, একটা লোক, একটা লোককে যদি মারতো আজকে ভারত, বাংলাদেশে শুক্রবারে গরম হয়ে যাইত। বামপন্থীরা সবার আগে নামতো। আর বামপন্থী হিন্দু যেগুলো আছে না বাটপার, বাংলাদেশের বামপন্থী হিন্দুদের একটা গোপন কথা বলি। এরা কোন দলে ভাত পায় না। মানে কত হাঙ্গা বইতে না পারে, বিয়ে বইতে না পারে বাম রাজনীতি করে। কিন্তু সব ভণ্ড, একটাও বাম না। বাংলাদেশে যারা যে সকল হিন্দু সম্প্রদায়ের লোক বামপন্থী, সবগুলো ভণ্ড, একটা বাটপার। সবগুলোই। এরা আওয়ামী লীগে জায়গা পাবে না, ভাত পাবে না, পাত্তাই দিবে না, ওয়ার্ড কমিটির জায়গা পাবে না। এখন ৫ জন লোকের ২০ জন লোকে কমিটি করে, তার মধ্যে ১৯ জন হইলো কেন্দ্রীয় কমিটি। আমি কেন্দ্রীয় কমিটির নেতা রাশেদ হায়দার, সেন্ট্রাল মেম্বার, শেখ ফরিদ সেন্ট্রাল মেম্বার। লোক সংখ্যা কত? ২০ জন। সেন্ট্রাল মেম্বার, টিভি জায়গা দেয়। ওই যে দেখেন জুনায়েদ সাকি। ওরে চিনে কে চিনে ওরে? টেলিভিশনে মুখ দেখাইতে বামপন্থীদের বস্তা টান্দা, বামপন্থীদের জায়গা দেয় মিডিয়া। দিতে এরা এমপি মন্ত্রী হয়ে যায়। এদের কিন্তু মেম্বার হওয়ার যোগ্যতা নেই। আর ওই যে বললাম বাংলাদেশে হিন্দুরা হইলো সবচেয়ে বেশি। এটা যত বড় ফক্করবর্তী পশু বসুক না, আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশে যারা হিন্দুরা বাম রাজনীতি করে সবগুলোই গন্ড। এরা আওয়ামী লীগে জায়গা পায় না, উষ্টা মেরে খেদাই দিছে। ওই যে বাপে তারে না, মায়ে খেদাই না, চাচাই লাথি মারা, ভাগ্নে ঘেটে ধরে বাইর করে দেওয়া যারা হিন্দু, এগুলা যে বাম রাজনীতি করে সবগুলো ভণ্ড। বাংলাদেশে যারা, বাংলাদেশের মুসলমানরা যদি ১০০ জন কমিউনিস্ট পার্টি করে, এর মধ্যে ৯০ জন ভণ্ড, ১০ জন অন্তত আছে। আর বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে ১০০ জন হিন্দুর মধ্যে ১০০ জনই ভণ্ড। এরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে জায়গা না পেয়ে বা জামাতে জায়গা না পেয়ে এরা বাম রাজনীতি করে। এগুলো একটাও বাম না, সবগুলোই ভণ্ডামি এবং বদমাইশ। কারো মেরুদণ্ড নাই। আর যারা বাম আছে দেখেন, এরা ১ম এ যে কাজটা, দেখেন এখন মিছিল করে না কেন? এখন শাহবাগে মিছিল করে না কেন? পাকিস্তান যে কাশ্মীরিদের ওরা কাশ্মীরি না। সব মুসলমান ভাই না, হ্যাঁ? এখন আগে ছিল ভাই, জি। ফরিদ ভাই, একটা কমেন্ট নেই, কমেন্টটা চলে যাবে কারণ অনেক কমেন্ট হয়তো খুঁজে পাওয়া যায় না। যেন ৫টা কমেন্টের মধ্যে আমি একটা কমেন্ট ধরতে পারি, বাকিগুলো চলে যায়। আর অন্যটা খুঁজতে গেলে সমস্যা হয়। বলছে পাকিস্তানের নিউক্লিয়ার আছে, অস্তিত্বের সংকট মেরে দিবে, ভেবে চিনতে কথা বললেন, মানে নিউক্লিয়ার বোমা মেরে দিবে পাকিস্তান। আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে? আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে? এটা তো কইল না। কারে মারবে? ভারতে মারলে তো ২৫ কোটি মুসলমানই মরবে। কে মরবে? কলকাতায় মারলে তো ১ম এ যে মুসলমান বিহারিরা মরবে। দিল্লির রাজধানীতে তো সব মুসলমান, তাই মুসলমান আগে মরবো। মুসলমান তো আগে মারা যাবে। কারা মারবে বোমা? আর তার চেয়ে বড় কথা, পাকিস্তানের আসলেই কি ওগুলা আছে না সাফা? শুনেন একবার না আমার এলাকায়
আমি আমার ভাতিজা দাঁড়াইছিলাম। আমরা একটু আগে মারামারি মানে এলাকায় মারামারি হয় না? ওগুলোর ফরিদ ভাই পাকিস্তানের নিউক্লিয়ারের ওয়েপন যেগুলো এগুলোর সুইচ নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এমন কথা শুনেছি আমি। শুনেন নাই। ওই শুধু তার কাছে না, এটা সৌদি আরবের হাতে, এটা কাতারের হাতে, পাকিস্তানের হাতে সে কন্ট্রোল নাই। ওই যে অপারেশন সিন্দুরে যখন হামলা করলো ভারত, তখন কিন্তু আমেরিকা কেন নাক গলাইলো? কারণ ওটার চাবিকাঠি তো তার কাছে। ওই নিউক্লিয়ার যেখানে রাখছে ওভারহেড ওইখানেই তো ভারত বোমা মারছে। এত মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে তো ভারত আমেরিকা এসে সেটা তাড়াতাড়ি মধ্যস্থতা করলো। এগুলো তো আমরা জানি। আর শুনেন, পাকিস্তানের যদি মুরত থাকতো নিউক্লিয়ার বোমা দিয়ে আপনি বেলুচিস্তান রক্ষা করবেন কিভাবে? অনু মারবেন? আরে ভাই পাকিস্তান আমার রাষ্ট্রই তো থাকবো না। আপনি কিভাবে মারবেন? পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধ আলাদা হয়ে যাবে, বেলুচিস্তান আলাদা হয়ে যাবে। এই ছোট্ট একটা কাশ্মীর যে এটুকু মুরগির সমান ডিম এটুকু কাশ্মীর হয়ে যাইতে পারে। তারপরে আফগানিস্তান, পাকিস্তানের তো রাষ্ট্র আগামী ৩০ বছরের মধ্যে পাকিস্তান নামে কোন রাষ্ট্রই থাকবে না, অস্তিত্বই থাকবে না। কারণ এটা হলো একটা কৃত্রিম রাষ্ট্র যেটা বলতেছিলাম। পাকিস্তান কি কোন জাতির? শুধু কি একটা ধর্মের নামে। ১ম এত স্বাদের পাকিস্তান বানাইছে বাংলাদেশী মুসলমান। আপনি যেভাবে বলছেন পাকিস্তান কোন রাষ্ট্রই না কৃত্রিম রাষ্ট্র। না, তো আপনার আমি যদি এটাকে মেডিকেলের ভাষায় বলি, এটা দক্ষিণ জি। এশিয়ার ক্যান্সার। এমন বুঝাতে চাচ্ছেন আপনি? এটা দক্ষিণ এশিয়ার ক্যান্সার না। পাকিস্তান পুরো পৃথিবীর জন্য ক্যান্সার। শুধু দক্ষিণ এশিয়া। পাকিস্তানিরা ব্রিটেনে গিয়ে পাইকারি হারে দর্শন করে। পাকিস্তানের সারা দুনিয়ায় গিয়ে না। ফরিদ ভাই আপনি যেটা বললেন আমি আপনার কথার সাথে এক না ভাই। জি বলেন। পাকিস্তান সারা পৃথিবীর জন্য ক্যান্সার কিভাবে বলে? ক্যান্সার তো আপনার ছোঁয়াচে না। পাকিস্তান হচ্ছে সারা পৃথিবীর জন্য এইডস। ও যার ভাইরাস। লগে শুইব তারই হ্যাঁ, এই এইডস হইব। মানে ক্যান্সারটা তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। এইডস মানে হ্যাঁ, নিশ্চিত মৃত্যু। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি তো পাকিস্তানের একটু নাম্বার দিয়েছিলাম আপনি তাও দিতে চাইলেন না। মানে দুষ্ট লোকেরা বলে আমি নাকি বেশি সবচেয়ে বড় পাকিস্তান বিরোধী। আরেকজন পাওয়া গেছে। যাক একজন পাইলাম। তাও আবার কি ল্যাংটা সুলেমান আর ওই যে আদম ব্যাপারী ইউনূসের প্রতিবেশী। বাপরে বাপ! যাই হোক, যেটা বলতেছিলাম আপনাকে বলি, পাকিস্তান যদি তার পারমাণবিক বোমা দিয়ে যদি পৃথিবী টেকানো যাইত, তাহলে তো সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। এখনো সারা পৃথিবীতে সবচেয়ে সারা দুনিয়াতে যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে ৫-৬ গুণ বেশি রাশিয়ার এখনো আছে। আপনি পারমাণবিক বোমা দিয়ে আপনি দেশ রক্ষা করতে পারবেন? এটা কি হয়? আর পাকিস্তান যে পারমাণবিক বোমা মারবে, কার উপরে মারবে? তার অস্তিত্ব থাকবে। অর্থাৎ পাকিস্তানের দশা হইলো যে শালা গাছের আগালে পানি উড়ামু, শালা দেখি কাক থাকে কই। কিন্তু পাকিস্তান নামে শিয়ালের খাড়াইশ যে কই থাকবো, এই চিন্তা ১১ পানি হইলে খাড়াইশ আর শিয়াল মারা যায়। মানে যদি জঙ্গলে ১১ পানি হয়, খাড়াইশ আর শিয়াল মারা যায়, উপরে উঠে আসে পাবলিক এর হাতে মাইর খায়। ঠিক আছে? তো গাছের আগালে পানি আপনি উঠাইতে চান? তো এই ধরনের গল্প করলে তো হবে না। পাকিস্তান তো ৩০ বছর তো আমি বেশি বললাম। দেখেন ৫-১০ বছর টিকে কিনা পাকিস্তান নামক রাষ্ট্রটা। ফরিদ ভাই কারণ একটা অলরেডি চমৎকার কথা বলেছেন। নিউক্লিয়ার দিয়ে যদি রক্ষা হতো তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। কারণ হ্যাঁ, পৃথিবীতে অবশ্যই। সবচাইতে বেশি পারমাণবিক এই কি বলে উইপন আছে শুধু এই বেশি না, সারা পৃথিবীতে যত রাশিয়া। আছে, সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, সরি আমেরিকা, চায়না বা গোপনে প্রকাশ্যে যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে ৫-৬ গুণ রাশিয়াতে এখনো আছে ধ্বংস করার পরেও। তাদের কাছে এত মানে সারা পৃথিবীকে তারা কয়েকশো বার ধ্বংস করতে পারে। তো তারা টিকতে পারবে তারা? পারে নাই। জি। এটা সম্ভব না। পারমাণবিক প্রয়োগ করা কি এত সহজ ব্যাপার? বিষয়টা করলে কি অতটা হবে? সহজ না, না। না করলো, অ্যা করলো। ভারত বসে থাকবে? আচ্ছা, ভারত যদি অর্ধেক ধ্বংস অর্ধেক থাকবে। পাকিস্তান ফুল ধ্বংস হয়ে যাবে। তখন কি করবে? না মানে ভাইজান এইখানে একটা সমস্যা আছে তো। পাকিস্তান তো পারমাণবিক বোমা মারবো। কিন্তু যেটার মধ্যে বসায়া মারবো সেইটা তো অর্ধেক আইসা ভাইঙ্গা পইড়া বাংলাদেশে পইড়া যাইব। তো বঙ্গুরা কই যাইব? বোম তো ভারত পর্যন্ত যাবে না। তার আগেই পইড়া যাবো বাংলাদেশে। তো বঙ্গুরা কই যাইব ভাই? কেন কোথায় যাবে আমি বলবো? কেন ভারতে যাবে কামের বেরি হওয়ার জন্যে? দিল্লিতে যাবে, কেরালায় যাবে, কাশ্মীরে যাবে, কলকাতায় যাবে, তারপর চেন্নাই যাবে, তারপরে আপনার ব্যাঙ্গালোর যাবে, ঠিক আছে? বিহারে যাবে। ওখানে গিয়ে কামলা দিবে। সমস্যা আছেই তো চুরি করে যাবে। তারপরে বলবে, "এগুলো তো আমাদের লোক না। এটা তো ভারতীয়।" বাংলাদেশে তো এই ব্যবসা আছেই। বুঝলেন না? এটা তো নতুন কিছু না তো। আপনি খেয়াল করেন, জি, আজকেও শুনলাম জি বলেন। জি, ফরিদ ভাই আমি একটু অন্য প্রসঙ্গে যাই। রাশেদ হায়দার ভাইকে দিয়েই এই আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন। আজ আজ উনার মালয়েশিয়া সফর শেষ। উম মালয়েশিয়া সফর শেষে তিনি এখন চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন প্রশ্নটা হলো বাংলাদেশের কূটনীতি। আমরা কি বাংলাদেশ কি কোনো ভুল কূটনীতির দিকে ঢুকে পড়েছে? যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখছে না। ফরিদ ভাই রাশেদ হায়দার ভাই। আমাদের এই আপনার পরাধীন
প্রাইম মিনিস্টার মালয়েশিয়ায় গেছেন, ওনাকে ধর্মমন্ত্রী রিসিভ করছেন। তো আমার কোনো দুঃখ নাই। কারণ উনি তো পরাধীন। কে রিসিভ করলো না করলো তার কোনো দুঃখ নাই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আজ থেকে ৫ দিন আগে নাকি যখন উনি চায়না যাবেন এই কথা শোনার পরে ওই যে আমাদের বর্তমানের যে আছে না এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জি। মানে যার বাবা ছিলেন রাজাকার। আমাদের চিটং এর উনি রাজাকার। রাজাকার পুত্র আমির খসরু তার বাসায় এই মার্কিন রাষ্ট্রদূত গেছেন। কি কথা হইছে ওগুলা জানা যায় না। তো যাওয়ার পরে নাকি এক পর্যায়ে ওই রাষ্ট্রদূত কি জিজ্ঞেস করছেন পরে তখন উনি বলছেন, আমির খসরু সাহেব বলছেন, "আমি তো জানি না এটা আমাদের তারেক ভাই ভালো জানেন।" তখন তারেক ভাইরে ফোন দেওয়া হইলো। তারেক ভাই রাইতের ১:৩০ টার সময় নাকি গাড়ি-টাড়ি নিয়া আমির খসরুর বাসায় যেয়ে উপস্থিত। একজন পরাধীন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রীর বাসায় গেছে রাষ্ট্রদূতদের সাথে দেখা করতে। এর চেয়ে লজ্জাজনক আর কি আছে? এরপরে আমেরিকান রাষ্ট্রদূত কয়, "আমি আসলে আসছি এখানে বাংলাদেশ জাতি ইয়েরে সাপোর্ট করে।" কারে আমেরিকারে? কেন? ওয়ার্ল্ড কাপ খেলায় জিতবো। আরে হারামজাদা! বাংলাদেশের অর্ধেক পার্টি তো এর আগে ব্রাজিলের সাপোর্ট করছে, ৭ গোল খাইছে। তার আগে আর্জেন্টিনার সাপোর্ট করছে, এখানেও গোল খাইছে। সবসময় তো ফ্রান্স জিতছে। তো আমেরিকারে দিলেই কি জিতবো? কাহিনী কি হইতেছে কাউরে কিছু কয় নাই। রাজনীতিটা কেন ভুল? আমেরিকার এই আমেরিকা চায় না। কারে? চায়নারে। কিন্তু আপনি চায়নায় যাবেন। ওই চায়নার বিমান F-17 নাকি এটা নাকি J-17 ওই বিমান পাকিস্তানের হইয়া কিনবেন। বা তিস্তা ব্যারেজ করবেন, ওই করবেন, সেই করবেন। আমেরিকাও বুঝে না যে এই চায়নারে আনা মানে কি? আবার এই আমির খসরু মাহমুদ চৌধুরী আমার ফরিদ ভাই খুব ভালো জানবেন। চায়না কেন বিএনপির এর আগে ছেড়ে দিছিল মনে আছে? ওই চায়না ছাইড়া দিছিল কারণ ওই যে চাইনিজ যে ইয়েটা আছে না কি বলে এটার নাম? আর দেশ একটা আছে যে যেটা চায়না চায়নার কয়। কিন তাইওয়ান, তাইওয়ান, তাইওয়ান। তাইওয়ানের কনসুলেট অফিস খুইলা বইছিল ঢাকায়। হ্যাঁ। এগুলা লইয়া গ্যাঞ্জামের কারণে চায়না তখন বিএনপির হাত ছেড়ে দিছে। তো এগুলা চাইনিজ ভালোবাসাটা এমন টিকলে ১০০ দিন না টিকলে ১ দিন। ঠিক চাইনিজ না, না, ভালো। না। চাইনিজ ভালোবাসা হইলো হোমিওপ্যাথি ওষুধের মতো। ওষুধ খাইলে ৭ দিনে ভালো হয়, না খাইলে ১ সপ্তাহে। না গেলে। তো এই চায়নার বিশ্বাস একবার ভঙ্গ হইছে। সুতরাং চায়না এত মনে করে না যে চায়না বিশ্বাস কইরা ফেলাবে বিএনপি রে। প্রশ্নই আসে না। দৌড়ঝাঁপ শুরু করছে, করতে দেন। আস্তে, আস্তে দেখবেন ২, ৪, ৫ টা দিন ১০ টা দিন যাইতে দেন। বুঝবেন যে আমাদের পরাধীন প্রধানমন্ত্রী কি নিয়ে আসেন। এটা উনারা দেখা হেডাম দেখাইতেছেন ইন্ডিয়ারে। যে দেখো আমরা তোমাদের কথা না শুইনাও যাইতেছি। ওই বঙ্গু কিছু আছে না? এদেরও দেখাইতেছে। আমরা চোখে চোখ রেখে কথা বলি আমেরিকার সাথে। হেডামটা একটু দেখেন। কয়টা দিন ওয়েট করেন। এত তাড়াহুড়া কেন? এখন কাহিনী একটা কথা বলে আমি শেষ করে দিই। নতুন বিয়ে হইছে তো বউ জামাই রুমে শুইছে। তো পরের দিন সকালে নতুন বউ আইছে বালতি-টালতি নিয়ে গোসল করতে। তো দাদিরে কইতেছে, "আরে দাদি" কয় "তোমার নাত জামাই যে ভালো।" কয় "কত ভালো জানো?" কয় যে "কি?" কয় যে "এ তো আমারে জায়গা সম্পদ সব লেখা দিব কইছে।" তো দাদি কয় যে "নাতিন কখন কইছে?" কয় "রাইতে।" কয় "গায়ে উডার আগে না পরে?" কয় "গায়ে উডার আগে।" কয় "সবাই গায়ে উডার আগে কয়, পরে আর কেউ কয় না বুইলা যায়।" সুতরাং মাত্র গায়ে উঠতেছে তো এখন কত কিছু দেখবেন। একটু পড়ুক না ৭২ ঘন্টা পারুক। সফর শেষ করে আসুক। আলোচনার সময় আছে আমাদের। জি, ধন্যবাদ মাসুদ রাশেদ ভাই। হায়দার। আমি ফরিদ ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে ফরিদ ভাই আসলে বাংলাদেশ কি নীতি কি একেবারে লেজে গোবরের অবস্থা মনে হয় আপনার কাছে? অনেকে কিন্তু বিষয়টা নিয়ে বিরূপ মন্তব্য করছেন, নানাভাবে আলোচনা করছেন। ফরিদ ভাই। বাংলাদেশে কি কূটনীতি আছে? বাংলাদেশ কি কূটনীতি বুঝে? আমার তো মনে হয় না। বাংলাদেশ যদি আমার কথা কি শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? জি, জি। হ্যাঁ। বাংলাদেশের কূটনীতি হ্যাঁ, শুনতে পাচ্ছি। যদি থাকতো যে মালয়েশিয়াতে যাওয়ার সময় আমাদের মুসলেকা প্রধানমন্ত্রীকে একটা ধর্ম প্রতিমন্ত্রী এসে তারা রিসিভ করলো। নরেন্দ্র মোদী গেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসে লেফট রাইট করে। তারপরও নরেন্দ্র মোদী ভালো না। নরেন্দ্র মোদী ভারতে গেলে ভালো না। আর আমাদের প্রধানমন্ত্রীকে শুরু করলো মুসলমানি করে আরকি। আসলে তো যাইতে চায় না। মালয়েশিয়ায় গেছে কেন জানেন? যদি সরাসরি চায়না যায় রাগ করবে। ঠিক আছে? একটা তথ্য দেই। আজকে সংসদে কে যেন বলছে বিএনপির যে ভারত বাংলাদেশের বউ জামাই ডিভোর্স এমন বউ জামাই তাদের ডিভোর্স দিতে পারে না। সেই খবর কি জানেন? এটা কিন্তু বাংলাদেশের সংসদে তারা আজকে বলছে। যে এটা যদি আওয়ামী লীগ বলতো বা আমি বলতাম বা আপনি বলতেন বা আমাদের হায়দার ভাই বলতো এতক্ষণ কিন্তু আমাদের ভারতের দালাল বলতো। সংসদে দাঁড়িয়ে আজকে বলেছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক সেই বউ জামাইয়ের মতো যাদের ডিভোর্স করা সম্ভব না।
তাদের সম্পর্ক স্থায়ী। কে বলেছে? ভারতে বাংলাদেশের বিএনপির এমপি বলেছে। এটা আওয়ামী লীগের এমপি বলে নাই। আর কূটনীতির কথা যেটা বললেন, আমাদের কূটনৈতিক মুরত যদি থাকতো, প্রথম উদাহরণ দিলাম, সেইখানে একটা ধর্মমন্ত্রী এসে রিসিভ করতো না। দ্বিতীয়ত, আপনার আলোচনায় গত কয়েকদিন আগে বোধহয় বলেছিলাম যে আমাদের বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে বলে ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত দাবি করেছে। কোন প্রতিবাদ করেছে? মুরদে কোলাইছে? হয় নাই। আমাদের যদি কূটনৈতিক শক্তি থাকতো তাহলে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা কিভাবে ঢুকলো? আমাদের কূটনৈতিক শক্তি যদি থাকতো ১৫০ জেলে ধরে নিয়ে যায়, টু শব্দটি করার সাহস কারো নাই। আমাদের কূটনৈতিক শক্তি, বুদ্ধিমত্তা যদি থাকতো তাহলে কি কেউ কোনোদিন বলে যে ভারতের 7 সিস্টার খেয়ে ফেলবে? কোন পাগল আরেক দেশকে এইভাবে বলে? মনে করেন ওই দেশ একটা দেশ কেউ দখল করবে, তাও তো এইভাবে বলে কয়ে করা যায় না। তার মানে এটা বলার মাধ্যমে আপনি আপনার বলটা আরেকজনের হাতে দিয়ে দিলেন। এটা বলার মাধ্যমে। কূটনৈতিক জ্ঞান যদি থাকতো এই দেশে, কূটনৈতিক জ্ঞান আদম ব্যাপারী ইউনূসেরই নাই। সে ফ্রান্স থেকে ফ্লাই করার আগেই বলে 7 সিস্টার বিপদে ফেলাবো। এই দেশের কূটনৈতিকগণ রাজনৈতিক জ্ঞান কি থাকে? এই দেশে তো রাজনৈতিক সরে জ্ঞানও নাই। আজকে ছাত্র দলের রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকি বলেছে যে ছাত্রলীগ ধরে দিলে 10,000 করে টাকা দিবে। যাদের এই স্বরাষ্ট্রনীতির জ্ঞান নাই, যাদের গণতান্ত্রিক জ্ঞান নাই, তাদের মাথায় ঢুকবে আন্তর্জাতিক জ্ঞান। যারা এই দেশে বীর বিক্রম বানাই হইল স্পিকার, সেই সংসদে পাকিস্তানের পক্ষে যারা আন্দোলন করেছে, পাকিস্তানের পক্ষে যারা জীবন দিয়েছে এবং নিয়েছে, তাদের শোক প্রস্তাব পাঠ করে। এই বাংলাদেশে যদি কূটনৈতিক তৎপরতা থাকতো তাহলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে পাকিস্তানের সংসদে আমাদের নিয়ে কথা বলে। শুনেছেন তো? পাকিস্তানের সংসদে আমাদের নিয়ে কথা বলতেছে। কোন পাকিস্তান? যে পাকিস্তান সারা পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত এবং বিগারিস্তান নামে সারা পৃথিবীতে তার একটা ট্রেডমার্ক হয়ে গেছে। সেই পাকিস্তানের সংসদে আমাদের বাংলাদেশের ব্যক্তিদের স্বাগত জানায়। এদের যদি কূটনৈতিক জ্ঞান থাকতো তাহলে এরা পাকিস্তানে ওই বাংলাদেশের যে যারা ছাত্র নেতা হয়েছে এখন শিবিরের, তারা যাইতো। এদের তো ন্যূনতম জ্ঞানও নাই। এরা একদিকে গুপ্ত থাকে, আরেকদিকে যখন প্রকাশ্য হয়, এমন প্রকাশ্যে হয় সব মানুষ বুঝে ফেলে। ওইটা গেল। আর বিএনপির যদি কথা বলেন, এদের কূটনৈতিক একজন লোকের নাম বলেন যে এই লোকটা কূটনীতিতে এরকম দক্ষ। এই যে জায়েদ পাঠাকে বানাইছিল প্রতিমন্ত্রী, ডাক্তার জায়েদ নাকি ডক্টরেট জায়েদ। এই পাঠা ভাই, জি। ফরিদ ভাই, একটা কমেন্ট নেই, একটু কমেন্ট গুলো আমার একটু ভালো পছন্দ। এগুলো নিয়ে আলোচনা করাটা পজিটিভ ভাই বাহাবা দেয়, হাততালি দেয়, ধন্যবাদ দেয়, কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেগুলো এরা মনে করে এগুলো আমি দেখাই না, আমরা দেখাই না যে এগুলো নেগেটিভ। দেখেন এই ভারত, ইসরায়েল এবং নাসিকের একটা মূর্খ গবেটের কমেন্টস দেখাবেন। আমি একটু পরে জি। ভারত, ইসরায়েল এবং নাস্তিকদের মূল সমস্যা কোথায় জানেন? পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে নিউক্লিয়ার আছে। নিউক্লিয়ার থাকলে তো গাজার মতো গণহত্যা করা যায় না, মুসলিম বিরোধী কার্যক্রম চালানো যায় না। আমি একটু জানতে চাই যে পাকিস্তানের যে নিউক্লিয়ারটা মুসলমানদের কোন কাজে লেগেছে? পাকিস্তানে বসে যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করলো এবং আফগানিস্তানের লাখ লাখ মানুষকে মারলো, তখন এই মানুষগুলো কোথায় ছিল? এখন যে আফগানিস্তানে এই যে পাকিস্তানিরা মানুষ মারছে প্রতিদিন ইরানে 200 যে 300 হামলা করে, করলো তখন পাকিস্তানের নিউক্লিয়ার কি কাজ করছে? এরা কোথায় থাকে? এই আফগানিস্তানের নিউক্লিয়ারে যে মুসলমানদের কোন কাজে লাগছে? বরঞ্চ এটাতে তো ক্ষতি হয়ে গেছে। একটা কাজ হচ্ছে তো। না আপনার কি এই মনে বেকুব। হয় ফরিদ ভাই? না আমি বলি এই মূর্খ, এই সমস্ত মূর্খদের মাঝে মধ্যে কমেন্ট দেখাবেন। এই সমস্ত পেয়ারা পাকিস্তানি গবেট মূর্খ এবং মূর্খ মুসলমানদের মাঝে মধ্যে দেখাবেন এদের কমেন্ট। নইলে মানুষ তো বুঝতে পারবে না এদের মগজে কি কাজ করে। এদের তো পারমাণবিক বোমা আরেকটা কাজে খাটছে, এটা জানেন না? পাকিস্তানকে বিদেশে 90% ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করেছে। কাজ করেছে তো, কে বলছে করে নাই? উনি ঠিকই বলেছে। এই ভারত ইসরায়েলের নাকি, আরে ভাই ভারত পাকিস্তানের গুণে নাকি? ইসরায়েল পাকিস্তানের গুণে নাকি? ৫ পয়সা দাম আছে। তুমি নিজে মন কলা খাও যে মুই কি হনুরে? তোমার ৫ পয়সা দাম আছে। পাকিস্তানের ৩০% ছাত্র স্কুলে যায় না। জীবনে স্কুলে যায় না। শিক্ষার অভাবে মরতেছে। না খায়া থাকে। তো ওই পাকিস্তানে ভাবার সময় আছে ভারতে। ভারত পৃথিবীর ৩ নাম্বার শক্তি। ইসরায়েল সারা দুনিয়া চালায়। ওই তোমার ওই পাকিস্তান, পেয়ারা পাকিস্তানে নিউক্লিয়ার ওই ফটকার চিন্তা করে। ওই ২-৪ টা ফটকা রাখছে নিজেরা মুই কি হনুরে? তাই না? ওই যে কিছু দেখবেন যে আমাদের গ্রামের কিছু পোলাপান ছোটবেলা আমরা কি করতাম, সাইকেলের চেইন আছে না? ওইটাই হাতে বাঁধতে পারলে নিজেরা কত কিছু মনে করতাম। আরে শালা আমার হাতে চেইন বাঁধা আছে। আমারে একজন মানে দিনের বেলায় গান পয়েন্ট এইভাবে পিস্তল ঠেকাইছিল।
থাকলে কি মারা যায়? আমি বলছি তোর এই পিস্তল চলবে না। কারণ তোর এই পিস্তল চালায় কেন আমি তো তারে চিনি। আর সে আমারে চিনে আমি কে। ওই পারমাণবিক বোমা থাকলে মারা যায়। এই গর্ধবের আপনি কেমনে বুঝাবেন? ইসরায়েল পাকিস্তানের গুনে? কোনদিন গুণ ভারত গুনে কোনদিন? এই বাংলাদেশের বাঙ্গুরা ছাড়া, এই বাংলাদেশের কটা ফাত্রা মুসলমান ছাড়া, বাংলাদেশে কিছু জিন্নার, লাওয়ারিস, তারপর নিয়াজির রেখে যাওয়া কিছু ফাত্রা মুসলমান ছাড়া পাকিস্তানের পৃথিবীতে কোন দেশটাদের গুনে? কোন দেশ? এই লাথি দিয়ে সেদিনে তো ৩,৫০০ দুবাই থেকে বাইর করে দিছে। এই তো কয়দিন আগে আরো বের করে দিবে। মানে এর এত পেয়ারা পাকিস্তানি। তো যাও না বাবা। তুমি তোমার পাকিস্তানের পারমাণবিক বোমা এতটুকুই কাজে দিয়েছে যে পাকিস্তানকে ৯০% সারা দুনিয়ার ভিক্ষুক যত আছে ৯০% হলো পাকিস্তানি। এই উপকারটা করে দিছে। সেই নিউক্লিয়ার কি করে দিছে? যে জীবনে আজ পর্যন্ত কোনদিন কোন সরকার ৫ বছর টিকে নাই। না টিকতে পারবে। আর না আগামীতে ৫ বছরের দেশ টিকে কিনা এই চিন্তা করেন। ওই অস্ত্র থাকলে যদি ব্যবহার করা যাইতো, তাহলে বাংলাদেশের বহু লোকের কাছে অবৈধ অস্ত্র আছে। বের করে মারতে বলেন না। পাকিস্তানের ওটা কই থেকে ফটকা বানাইছে? চীনা থেকে আইনা বানায় আনছে ওটা আমরা জানি। পাকিস্তান হলে বেচার জন্য নিলামে তুলছে রে ভাই। ওগুলো আছে কিনা? আমার তো ধারণা এগুলো কটকটির মতো বেচা খাইছে। আমার ধারণা এগুলা ভাঙ্গারি দোকান। মনে করেন ইরানে বেচছে। এমন হতে পারে ইসরায়েলের কাছেও বেচছে। এমন হতে পারে বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দিতে পারে। কারণ এদের তো কোনো ভরসা নাই। এদের নিজেদের কোনো কমন সেন্স আছে? পাকিস্তানের বাংলাদেশের কূটনীতিক এনার কি থাকবে? পাকিস্তান সম্পর্কে একটা উদাহরণ দেই। একজন সাংবাদিক আরে কি পারভেজ মোশাররফের ঘরে গিয়েছিল। পারভেজ মোশাররফের। তার পুরো ঘর ঘুরে আসার পরে একটা দৈনিক পত্রিকা পায় নাই, বই তো দূরের কথা। মানে একটা দৈনিক পত্রিকা পাওয়া যায় নাই তার ঘরে। একটা বই তো সে বলেছে, সে লিখেছে যে, আমি অবাক হয়ে গেলাম। একটা প্রেসিডেন্টের বাসায় একটা বই নাই। সে তার পুরো ঘর পরিদর্শন করে এনে সে লিখছে। তো যারা পড়ে না, তাদের আপনি কি বোঝাবেন? বাংলাদেশে আছে মোল্লা, আর পাকিস্তানে আছে মোল্লা আর মিলিটারি। মোল্লা আর মোল্লা মিলিটারি কি করতে পারবে? বড়জোর নিজেরাই গিয়ে কোমরে এটা সেটা বাইন্ধে নিজেরা ৭২ ঘরের জন্য উল্টা-পাল্টা মইরে আর ২-৪ জন নিয়ে মারতে পারে। তারা কি করতে পারবে? এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তান আপনি বুঝাইতেই পারবেন না। এরা হইলো নাই দেশে বুটকালাই সন্দেশ। মানে যে জীবনে সন্দেশ চোখে দেখে নাই, তার কাছে তো বুটকালাই মনে হইতে পারে সন্দেশ। যে জীবনে ব্রিক্স আইসক্রিম খায় নাই, বড় আইসক্রিম খায় নাই, বড়। তার কাছে তো এই যে টুকু একটা আইসক্রিমে অনেক কিছু মনে হবে। তো পাকিস্তানের সারা পৃথিবীতে এর কোনো অস্তিত্ব আছে, গুরুত্ব দেয়। ওই যে কর্তাই কইছে, "চুদির ভাই আনন্দের সীমা নাই।" ওই যে ফিল্ড মার্শাল আসিফ মনিরের ১ কাপ চা খাওয়াইছে। কিন্তু আমেরিকার ওই ১ কাপ চা খাওয়ার মূল্যে যে পাকিস্তানকে কি দিতে হবে, এই বাংলাদেশের বাঙ্গুরা তো পাকিস্তানের পাঙ্গুরাই বুঝে না। বাংলাদেশের বাঙ্গুরা বুঝতে পারবে। ওদের যে বাপ, বাংলাদেশের ফাত্রা কয়টা মুসলমান? আর ফাত্রা পেয়ারা পাকিস্তানি জামাতে হেফাজতের যে আব্বা, বড় ফাত্রা, ওদেরই তো আকল আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি ওদের আকল দিত, তাহলে ৭৫ বছর নিজের বেলুচদের মারে। তারা আফগানিস্তানের সাথে ফাইট করে, তারা নিজের দেশের যেটা তারা বলে যে আজাদ কাশ্মীর, যেটা আপনি বললেন দখল করে নিছে। তারে মারে। এরা নিজের দেশ, এরা ফিলিস্তিন। এই যে আরেকটা কাজ করছে পাকিস্তান। ওই যে বদমাইশটা বলল না যে পেয়ারা পাকিস্তানি আমাদের মন্তব্য করল না? যে ইসরায়েল ভারত আর কি নাস্তিকদের জন্য সমস্যা। আরে ভাই, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান তো বাস করে ভারতে। এই গর্দভ এটা জানে না? আরেকটা কাজ হইছে। পাকিস্তানের পারমাণবিক থাকার কারণে বিরাট বড় ক্ষমতা পাকিস্তানের। এই ইসলামী রাষ্ট্র। বিরাট ক্ষমতা। ২৫,০০০ ফিলিস্তিনি মারছে। এটা কি ফাত্রা জানে না? আর জানলেও এটা মানবে না। কারণ এদের মাদ্রাসায় বলাৎকার করতে ক্যান্সার বানায় ফেলায়। তাই চোখে দেখে বিশ্বাস করে না। আর এই যে ওইগুলা মানবে এরা। তো এদের আপনি বুঝাইতে পারবেন না। আমি কেরালাতে কোথায় পড়ছি এখন মনে নেই। যাই হোক, বলছে যে একটা গল্প আছে যে আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চায়, তখন ২ টা কাজ, একটা কাজ করে। সে হলো তার জাস্ট আকলটা তুলে নেয়। মানে তার বিরুদ্ধে কিছু করে না। আল্লাহ জাস্ট আকলটা তুলে নেয়, তারপর নিজেরাই ধ্বংস হয়। তো এই বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানদের আকল আল্লাহ তুলে নিছে। এত ধ্বংস নিবার জন্য ঠেকাইতে পারে। এই বাংলাদেশটা দেখেন না? সুখে খাইতে ভূতে গেলাইছিল। সুখে খাইতে ভূতে গেলাইছিল। তার জন্যে জুলাই সন্ত্রাস আন্দোলন করছে। এখন কেমন লাগে? না আছে ব্যবসা, না আছে বাণিজ্য। আর ওই যে ফাত্রা ফাসিক, তারপরে ফাসিক চৌধুরী, আশিক চৌধুরী কি যেন আছে। তারপর আদম ব্যাপারী। ডক্টর ইউনূস তো মনে করেছিল, হায়! আদম ব্যাপারী লাইসেন্স করলাম, বাংলাদেশ থেকে চেলায়া আদম ব্যাপারী লোকজন পাঠাবে আর কোটি টাকা কামাই করবে। আর ফাসিক চৌধুরী ভাবছিল, আরে বাপরে বাপ! ডক্টর ইউনূসের লেঙ্গুর ধরছি। আমি বলার সাথে সাথেই বিদেশি বিনিয়োগ একেবারে আসমান ভেঙে পড়বে। এখন কইছে দেশের বিনিয়োগ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কয়েকদিন পর বলল, ভাই দেশের বিনিয়োগও চলবে না, যে যা আছে এমনি চলো। ওইগুলো আমরা জানি এরা কি করতে পারবে। আর পাকিস্তান সম্পর্কে আপনি নেগেটিভ কমেন্ট মাঝে মধ্যে দেখাবেন। নাহলে আমরা বুঝতে পারবো কেমনে যে আমাদের দেশে মূর্খের সংখ্যা কত। যদি ২-৪ টা মূর্খের না দেখান, পেয়ারা পাকিস্তানি মূর্খদের যদি আপনি কমেন্টস না দেখান, আমরা তো আলোচনা করতে পারবো না। দরকার আছে। জি, ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে না? মাসুদ ভাই সম্ভবত আবারও ইলেকট্রিক্যাল হ্যাঁ, শর্ট আপনি সার্কিট। আপনি আপনি রাশেদ ভাই, আপনি বলেন, এই যে পারমাণবিক বোমা, এটা মুসলমানদের সম্পদ। পাকিস্তান মুসলমানদের কি উপকার করছে এই ব্যাপারে একটু বলেন।
পাকিস্তান মুসলমানদের অনেক উপকার করছে, যেমন জি, পাকিস্তানও বলৎকারী রাষ্ট্র, হ্যাঁ, বাংলাদেশও বলৎকারী রাষ্ট্র, জি। দুইটাই বলৎকার। পাইক্কাদের ইউরোপ আমেরিকাতে বলৎকারী চোর এবং ডাকাইত নামেছি না। ইংল্যান্ডে গত ১ সপ্তাহ আগে ফরিদ ভাই, আমার কথা কি ২ শোনা পাইক্কা যাচ্ছে? ধরছে। আপনার কথা জি, শোনা জি, জি। যায়নি। রাশেদ ভাইয়ের কথাটা শেষ হোক, তারপরে আপনি শুরু করেন। জি, রাশেদ ভাই ২ মিনিট বলেন। উপস্থাপনা ২ আপনার লোক বদলে রেখে ২ দিচ্ছি। লোক ধরছে, যে ২ লোক ২৫ এখন কি শোনা মিলিয়ন যাচ্ছে? পাউন্ড হ্যাঁ, নাকি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ২৫ মিলিয়ন পাউন্ড চোরাচালান করছে হুম, পাইক্কা। এই দেশে যত রেপিস ধরা খায় তার মধ্যে সবই দাড়িওয়ালা মুসলমান, সব পাইক্কা এবং বাঙালি বঙ্গু, বঙ্গ। সব এ ২ টা। তো পাকিস্তান আর বাঙালি, বাঙালি যে ভাইরা বলে আরকি বোমা, বোমা, বোমা। বোমা তাগো ওই যে হাদি কইছিল না কি ছিড়া দিতে জানি? হুম, ওইখান দিয়া বইরা দাও। বইরা দিয়া ফুড়াই ফেলো। আপনি ভালো কথা কইছেন যে ওই বোমা আছে কিনা। আমার কি মনে হয় জানেন? হেরা ওই যে একেকবার ওই আমেরিকারা ফোন দিয়া কয়, "স্যার পয়সা তো দরকার। ভিক্ষা করে তো দিয়ে আর দেন, পারি না। দিয়ে দেন। আপনি যদি পয়সা না দেন তাহলে আমি কিন্তু ২ টা বোমা ইরানেরে বেচুম।" তখন আমেরিকা দাঁড়া, দাঁড়া, দাঁড়া বাবা টাকা লো। এই টাকা কাহিনী দাও। কখন করছিল জানেন? রাশিয়া যখন ভাইঙা ১৯ টা টুকরো হইল না? হুম, প্রচুর বোমা কিন্তু ওই যে একদম রেডি করা বোমা রাখা ছিল বিভিন্ন দেশে। দেশে। ওইখানে অনেকেই সেম কাজ করতো। যেমন আজারবাইজান, হুম, কাজাকিস্তান, ওদের কাছ থেকে পরে এগুলো সব রাশিয়া নিয়ে আসছে। নিয়ে আসছে। ওরা হুমকি দিত। না হইলে আমরা বেচা দিমু হুম, অমুকের কাছে, তমুকের কাছে। তো পাইক্কাদের অবস্থা ওইটা। আরেক বঙ্গু লেখছে কয় দেখাইলো না সিন্দুরে 60 60 বলতে এরা ৬ টা রাফায়েল। ইন্ডিয়ার কাছে আসছিলই ৪ টা রাফায়েল। এটা মাইরা লাইছে, ৬ টা ধ্বংস ফালাইলো করছে। কই থেকে? একটা রাফায়েল পড়ছে। এখন সেটা ঠিক আছে আমি মানিয়ে নিলাম ভাই একটা রাফায়েল তোরা পাইক্কারা ফালাইছিস। তারপরে ওটা বিতর্কিত। তারপরে ওটা বিতর্কিত। না, আমি মেনে নিলাম। তর্কের খাতিরে মাইনা নিলাম যে পাকিস্তান ফালাই দিছে। এখন ইরান তো ৬ টা ফালাইছে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান আমেরিকার। কি হইছে? তো ভারতের ৪ টা ফালাইছে। ভারত এখন আবার ১০০ স্কোয়াড্রনের অর্ডার দিছে ফ্রান্সরে। জি, বিভিন্ন কারণে রাশেদ হায়দার ভাই, কোনো সমস্যা নেই। আমরা একটু জি, একটু জি ভিন্ন বলেন। প্রসঙ্গে যেতে চাই। বলেন। যেটা যুদ্ধে ক্ষয়ক্ষতি হবেই। ২ পক্ষেরই অস্ত্র ধ্বংস হবে। কিন্তু ২ পক্ষের অর্থনৈতিক ভিত্তির উপরে ডিপেন্ড করবে যুদ্ধটা কতদিন চলবে। ভারত যদি ৬ মাস যুদ্ধ করে তাতেও ভারতের খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু পাকিস্তান ১ মাস যুদ্ধ করলেই ৬ দিন। পাকিস্তানের ভয়াবহ ৬ দিন অর্থনৈতিক যুদ্ধ করতে শুরু কন। হবে। যাই হোক, ৬ দিন যুদ্ধ করতে যুদ্ধ কন। যুদ্ধ অস্ত্রের চাইতে যুদ্ধে যে ২ পক্ষ যুদ্ধ করে তাদের অর্থনৈতিক ভিত্তিটা হচ্ছে ইম্পোর্টেন্ট। যাই হোক, আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু যেতে চাই। সেটা হচ্ছে রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করি। রাশেদ হায়দার ভাই আজকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ওনাকে নিয়ে একটা শো করেছেন। ওনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবো। সেটা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাতে সেনাবাহিনী সহ ঢাকার ২০০ স্পটে ১৮,০০০ পুলিশ মোতায়েন করেছে সরকার। সেনাবাহিনী সহ। প্রশ্ন, এখনো মাঠে সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কি উঠে গিয়েছিল? নাকি এখনো মাঠে আছে? এই সরকার কি সেনাশাসিত সরকার বলবো আমরা? কি বলবো? রাশেদ হায়দার ভাই, আগামীকাল আসলে কি আওয়ামী লীগের কি কোনো প্রোগ্রাম আছে? নাকি ছায়ার রাশেদ হায়দার ভাই? ভাই ব্যাপারটা হচ্ছে যার বিয়া তার খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই। আওয়ামী লীগ কি কইছে যে আমরা কালকে এই কোনো প্রোগ্রাম জানি। ৭৭তম জন্মবার্ষিকী পালন করবো, আর পালন করতে পারে। বাট আমি পালন করবো না। এটা কেক আনলাম, ঘরে কাটলাম আর চিল্লাইয়া কইলাম, শেষ। ঠিক আছে না? কিছু তো কয় নাই। ওদের মনে ওই যে মন কলা খাইছে আর ডর। আসলে এটা ভয়ও না। সেনাবাহিনী উঠে নাই। সেনাবাহিনী এতদিন ছিল। এখন আবার নতুন করে এই লিস্ট দিয়েছে ৩০ তারিখ পর্যন্ত সেনাবাহিনী। কালকে না প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ তারিখ। তাহলে তুই ২২ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ ৩ দিন রাখ। ৩০ তারিখ পর্যন্ত কেন? তারেক ফিরে আসবে কবে? এর ভিতরে চায়নার লগে কি চুক্তি হইতে পারে? কি অঘটন ঘটাইতে পারে আবার আমেরিকা ওদের আব্বা? সবকিছু। ওই যে আপনি কিছুক্ষণ আগে কইছিলাম যে এ কইতেছে হুমকি দিবে যে ইন্ডিয়ারে মারবো। নাকি বোমাটা ইন্ডিয়ারে মারার আগে বাংলাদেশে আইনা ঢাকা থেকে উড়াইবো। যার কারণে সেনাবাহিনী দিয়া রাখছে যে কেউ কোন দিকে চাইও না। এখানে কিছু আকাম করব। হয়তো পাইক্কারা আকাম করতে পারে, কোনো ব্যাপার না। তবে খালি ৬ টা জায়গায় কেন সেনাবাহিনী? আবার ঢাকার মধ্যে ১৮,০০০ পুলিশ। সেনাবাহিনীর আজকে যে আমাকে ওস্তাদ দাঁড়িয়ালা কি নামের নামও ভুলে গেছে। ও ওয়াকার। হে কইছে সেনাবাহিনী সময় মতন মাঠে নামবে। একবার মন্ত্রী কয় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকায় পাওয়া যায় না। আবার কয় যে বাবারে আওয়ামী লীগ আহে। হুম। আসলে যে তারা কি করতে চাইছে তারা নিজেরাও জানে না। তবে এটা ঠিক আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 100% সফল। মিছিল আওয়ামী লীগ করা লাগবে না, ঘরে ঘুমাইলেই হইব। এমনি কারণ সহ। হেরাই তো কইরা দিছে যে নামবো ভয়। ভয় তো আগেই পাইয়া গেছে এরা। আমরা নেমে কি লাভ?
কোনো দরকার আছে? ফরিদ ভাই কি বলেন? কোনো দরকার নাই। সেনাবাহিনী এই তো তারা মাঠে থেকে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, ছাত্রলীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, তারা বুঝে গেছে এবং প্রমাণ করে দিয়েছে। আর সেনাবাহিনী যে কত বড় বাটপার, আমি যেদিন বললাম যে সেনাবাহিনী যাবে না, কয়, "না, না, এরা তো চলে যাবে।" আরে ভাই যাবে কেন? এরাই তো দেশ চালাচ্ছে। তারেক রহমান হলো মুসলেগা সরকার। বর্তমানে দেশ চালাইতেছে মোল্লা আর মিলিটারি। তারেক রহমান কোথাকার কি? সে কিছুই না, সে নোবডি। দেশই চালায় মোল্লা মিলিটারি। আর মিলিটারি যদি চলে যায়, আমার ভাবির পোলারা ঘর থেকে বাড়াইতে পারবে? জামাতের এমপিরা ঘর থেকে বাড়াইতে পারবে? না বিএনপির এমপি মন্ত্রীরা ঘর থেকে বাড়াইতে পারবে? এরা কোনদিনই এটা আনবি সরাবে না। কখনোই সরাবে না। এরা চোখে আছে। সেনাবাহিনীকে বিভিন্ন ছুতায় অজুহাতে এরা না বলেছিল আজকে যায়, কালকে যায়, আবার কয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। সেনাবাহিনীর কি কাম? একটা নির্বাচিত সরকার। তাদের ভাষায় ধরে নিলাম এটা নির্বাচিত সরকার। তো সেনাবাহিনী নির্বাচিত সরকার মানে কোন আইনে থাকে, কোন সংবিধান বলে থাকে? আমরা কি এতই বোকা? আমরা কি কিছুই বুঝি না? যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বলতো, "পুলিশ ছাড়া এসে দেখ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখ, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা" এরকম চাপা মারতো জামাত বিএনপিরা। এখন সেই জামাত বিএনপি দেখে আর্মি ছাড়া চলতে পারে না। বিজিবি ছাড়া চলতে পারে না। আমেরিকার নেটো বাহিনী ছাড়া চলতে পারে না। পাকিস্তানের কি আইতেছে যেন? সাবমেরিন ছাড়া চলতে পারে না। তুরস্কের বাহিনী ছাড়া চলতে পারে না। এরাই বলছে কয়দিন আগে যে, "পুলিশ ছাড়া আইসা দেখ, পুলিশ ছাড়া আইসা দেখ।" বুঝতে পারছেন তো? চাপা মারতে এখন এরা পুলিশ ছাড়া ছাত্রলীগ তো এখন পুলিশ ছাড়া আইছে। তো তোরা এখন আর্মি নিয়ে আসোস কে? তোরাও নাম দেখি ছাত্রলীগের সাথে কত সেডার মুরত ছাত্রলীগের সাথে। আর্মি ছাড়া নামাও, তোরা পুলিশ নিয়েই নাম। আওয়ামী লীগ তো পুলিশ নিয়ে থাকতো, তোরা পুলিশ নিয়েই নাম। দেখি ছাত্রলীগের সাথে গত কয়দিন আগে পুলিশের ওই যে বড়, বড় কর্তারা কইছে না যে এদের ঠেকামু কেমনে? এদের লগে তো সাধারণ জনগণই সহযোগিতা করে। না বললাম তো যে এরা তো চাপা মারতো। এই ছাত্রলীগ নাকি পুলিশ নিয়ে আসে, শিবিরেরা আর বিএনপি ছাত্রদল জামাতারা বলতো। তা আমি বলি যে তোমরা যারা শিবিরের বিরাট বড়, বড় মর্দ, আমার ভাবির পোলারা তো বিরাট বড় মর্দ তারা। এদের চেয়ে বড় মর্দ তো দুনিয়াতে এখন নাই। জামাত শিবির তো বিরাট বড় মর্দ। বিএনপি তো এরা বড়, বড় মর্দ। তো ভাই তোরা পুলিশ নেই ছাত্রলীগের সামনে না, শুধু আর্মি। ওয়াকারে যাইতে বলবে এরাকে যে তোরা পুলিশ নেই নাম দেখ ছাত্রলীগের সামনে কত শাটার মুরত কয় ঘন্টা টিকতে পারস। আমি চ্যালেঞ্জ করলাম আর্মি যেদিন বেড়াকে ফিরে যাবে পুলিশ সহ, জামাত সহ, শিবির সহ, বিএনপিরা আর আমার ভাবির পোলারা সহ ৩ ঘন্টা ছাত্রলীগের সাথে টিকবে না। আর সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয়, তাহলে ৩০ মিনিটে এদের ভরসা করবে। শুধু সেনাবাহিনী বেরাকে এরা পুলিশ নিয়ে আসুক। এরা পুলিশ, বিজিবি, আনসার, এদের গুন্ডা, পান্ডা, প্রয়োজনে পাকিস্তানের পুলিশ সহ নিয়ে আসুক। প্রয়োজনে তুরস্কের পুলিশ নিয়ে আসুক। ওই যে আরেকটা জামাতের কামের বুয়া আছে না, একটা ব্যারিস্টার, কামের বুয়ার পোলা ব্যারিস্টার কি? শাহরিয়ার নাকি ফাত্রা একটা আছে, জামাতি ক্যানভাসার। ও না বলে যে মানে লম্বা, লম্বা কথা বলে না? ও না বলছে যে পাকিস্তান থেকে রেঞ্জার আনবে, পাকিস্তান থেকে রেঞ্জার আনতে বলেন। পাকিস্তানের পুলিশ, বাংলাদেশের পুলিশ, জামাত, বিএনপি, হেফাজত, সামরা নাইফির আর বিএনপি মিলে ছাত্রলীগের সামনে কয় ঘন্টা টিকে আমি দেখতে চাই। আওয়ামী লীগের সামনে এরা কয় ঘন্টা টিকতে পারে আমি দেখতে চাই। শুধু এই ওয়াকার বাটপার, এই যে আমার ভাবির পোলাদের মামা, এই ওয়াকাররা শুধু পেরাকে ফিরে দিতে দেয়। ওই যে আরেক নেতা ছিল না ওই যে আঙ্গুল তুলে, তুলে কথা কইতো, "ভয় কারে দেখাস, ভয় কারে দেখাস?" যেটারে এখানে ভয় দেখাইছে। হে কই? হে তো এখন কওয়া উচিত ছিল যে আর্মি নামানোর দরকার নাই, ভয় কারে দেখাস, আমরা হুম, আছি। এটা কয় না কেন এখন? জোর গলায়? শিলং কথা আছে। সালাউদ্দিন থেকে বিএনপির সব নেতারাই জানে যে আওয়ামী লীগ কি চিজ। এরা ভুলা যায় নাই ৮৮, ৯০ এর আন্দোলন, হুম, ৯০, ৯৫, ২০০১, ২০০৭ এটা ভুলে নাই তারা। ভুলে নেই। বলতেও পারবে না। এই বেদনা তারা বলতে শুধু তাই না, ৭১ আওয়ামী লীগের কাছে তারা আব্বারা কিভাবে পরাজিত হইছে, এটা তারা বলতে পারবে না, বলতে দেবও বলতে না। পারে না। আমি বললাম তো, শুধু ওয়াকারকে সেনাবাহিনীকে বেরাকে ফিরে যাইতে দেন। যাওয়ার পরে এই পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক বিএনপি, পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক জামাত, পুলিশ নিয়ে ছাত্রলীগের সাথে আসুক আমার ভাবির পোলারা। দেখি ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে কয় ঘন্টা টিকতে পারে। আসুক না দেখি। আমরা বলবো না যে পুলিশ ছাড়া। এখনো আয় দেখি। শেখ হাসিনা দেশের ক্ষয়ক্ষতি করতে চায় না। কারণ নিজ হাতে গইড়া দিছে এই দেশ। জি। তা না হলে উনি যদি একটাবার বলে যে আমি আসতেছি, যা করার করো, আর্মি দিয়েও ঠেকাইতে পারবেন না। এটার নাম আওয়ামী লীগ। তিনি যেদিন ঘোষণা দিবেন সেনাবাহিনী একটাও বেরাকে থেকে বেরোবে না, আমি নিশ্চিত। অনেকে বলছে সেনাবাহিনী মেসাকার করবে। ঘোষণা যদি শেখ হাসিনা দিয়ে ফেলেন, জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা দিয়ে ফেলেন যে আমি আসতেছি, আমি নিশ্চিত ব্যারাক থেকে একটা সেনাবাহিনীর লোক বাড়াবে না, একটাও বাড়াবে না। মোল্লারা কিছু ফালাফালি করবে, একেবারে ৩ ঘন্টাতে দাবরায় ছাত্রলীগ আওয়ামী লীগ দৌড়ায় কই যে নিয়ে রাখবে। মোল্লারা হলো শক্তের ভক্ত, নরমের জম। ঠিক মতো পাছার মধ্যে কয়েকটা দিবেন, ঠান্ডা হয়ে যাবে। দেখেন না জামাতের এখন এমপি হয়েছে, বলে নাই 18 কোটি জনগণের জননী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দুযোগে যাবে। ঠেলার চোটে কয় নাই তখন? আবার বলবে এই মৌলবীরা
আপনি নিশ্চিত থাকেন এই বাটপার মৌলবীরা লীলা করে না শেখ হাসিনা যেদিন ক্ষমতা এলে ওইদিন আবার আম্মা ডাকবে আবার বলবে তিনি আমাদের কমি মতো এরা আবার আম্মা বানাবে নানি বানাবে খালা বানাবে জেঠি বানাবে চাচি বানাবে মামি ডাকবে দেখবেন আবার ডাকবে এই মোল্লা তখন দেখবেন সব সাধু হয়ে যাবে কারণ তখন তো ওই যে ওয়াজ করে খাইতে হবে ভাত পাইতে হবে না তখন দেখবেন শেখ হাসিনা আবার ডাকবে ছাত্রলীগের বাইক নেয় বাইসতে মামা চাচা খালু বানাবে তাছাড়া চলতে পারবে না তো এরাই প্রথম এটা করবে আমি জানি এরা হলো শক্তের ভক্ত নরমের দেখেন দেখতেছেন না খুব ক্ষমতা এদের এদের আসল শক্তি হলো ওয়াকার এই সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যাইতে হবে। সেনাবাহিনী তো বেড়াকে ফিরে যাবেই না গেলে তো ডিসেম্বরে তো আমরা সারা পৃথিবীতে আমরা তো আন্দোলন শুরু করবো এদের মিশন বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে যাবে ডিসেম্বরের পরে আমরা সরাসরি আমরা জানি যাবে না আমরা জানি আমি ঘোষণা দিয়েছি তো যে ডিসেম্বরের মধ্যে যদি ফেরত না নেয় আমরা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী মিশন কেমনে বন্ধ করতে হয় ওগুলো আমরা জানি সেটা শুরু করবো আমরা এই বাটপারি এদের বন্ধ করে দিব